আসসালামু আলাইকুম। এই মাসটাতে খুব একটা ভালো প্রফিট হয়নি আমাদের। ভালো প্রফিট মানে কি গায়ে, গায়ে গেল। গত মাসটাতে বেশ অ্যা ভালো করেছিলাম আমরা। প্রায় 50% এর মতো আমাদের প্রফিট রেশিও ছিল। এই মাসে সেটা গায়ে, গায়ে। লাভ লস মিলায় গায়ে, গায়ে। খুব খারাপ মানে অনেক লস তা না, কিন্তু প্রফিট করতে পারি নাই। তো এইটা ব্যবসার একটা পার্ট ঠিক আছে। এই মাসে ইন্স্যুরেন্সগুলোর মুভমেন্ট ছিল, লাইফ ইন্স্যুরেন্সগুলোর মুভমেন্ট ছিল। এরকম অবস্থাতে আমাদের শেয়ারগুলো খুব ভালো খেলতে পারি নাই। আর নীতিগতভাবে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, ফিন্যান্স নিয়ে আমি ট্রেড করি না। তো এই সমস্ত শেয়ারগুলো যখন মুভে যায়, তখন আমাকে তাকায়, তাকায় দেখতে হয়। না, আমার মন খারাপ হয় না। অবশ্যই মন খারাপ হয় না। আমি আমার নিজস্ব নীতির কারণে এই শেয়ারগুলোতে এন্ট্রি দেব না। এটা আমার হিসাব। এই হিসাব থেকেই আমি এই সিদ্ধান্তে আছি এবং এটাতে আমি অবশ্যই অটুট থাকব। তাতে আমার যদি ব্যবসা বন্ধ করে দিতে হয় তাতেও আমার আপত্তি নাই। ঠিক আছে, চলেন। আমাদের হাতে থাকা কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। যে শেয়ারগুলোতে আমাদের কাঙ্ক্ষিত লাভ হয়নি। তার মধ্যে ধরেন এনভয়। এনভয় শেয়ারটা খুব চমৎকার একটা শেয়ার ছিল। এনভয় শেয়ারটাতে আমাদের এন্ট্রি ছিল এই ক্যান্ডেলটাতে, জানেন? এই যে এই ক্যান্ডেলটাতে আমরা ৳৫০ নিচে এন্ট্রি দিয়েছিলাম। ওকে, ফাইন। শেয়ারটা আমাদের টার্গেট ছিল, দেখেন এই শেয়ারটাতে টোটাল ভলিউম কোথায় ছিল দেখা। এই শেয়ারটাতে ভলিউম এখানে আছে। তো এই ভলিউমগুলো সাধারণত এরকম জায়গাতে থাকবে। আমাদের টার্গেট ছিল শেয়ারটাতে ৳৫৭, ৳৫৮ কতখানি না হলেও অন্ততপক্ষে ৳৫৭ লেভেলে আমরা শেয়ারটা বিক্রি করতে পারবো। এরকম জায়গায়, এরকম আমাদের প্রত্যাশা ছিল, এরকম জায়গায়। আমি একটু মোটা করে দিই, রংটাও একটু চেঞ্জ করে দিই, তাহলে পরে বুঝতে পারবেন আপনারা ভালো মতো। আমি এটা কালোই করে দিই। এটা সেখানে, হ্যাঁ। আমাদের এরকম জায়গাতে টার্গেট ছিল শেয়ার ৳৫৭। ও উঠছিল, একদম কেনার পরে আমাদের শেয়ারটা কিনেছি, আমাদের স্টপ লস সেট করা আছে। আমাদের স্টপ লস ঠিক এটার নিচে। এখানে আমাদের স্টপ লস, সরি। এখানে আমাদের স্টপ লস। এখানে আমাদের স্টপ লস কাছাকাছি চলে আসছে স্টপ লসের। তো আজকে তাকায়, তাকায় দেখছিলাম যে স্টপ লস নিবো কি নিবো না। আমার কাছে মনে হচ্ছিল যে ও হয়তো একটু উপরের দিকে উঠবে। আমরা আমাদের কেনা ৳৫০ র নিচে ৳৪৯, ৬০ পয়সা, ৳৪৯, ৭০ পয়সা এরকম। তো ঠিক আছে, আমাদের এখনো খুব যে একটা লস তা না। এরকম আমাদের প্রায় শেয়ারগুলো এরকম অবস্থা। তো আশা করছিলাম যে শেয়ারটা হয়তো ৳৫২ তে আমি একবার পাবো। একটা রিটেস্ট করতে যাবে। সে সময় আমি সিদ্ধান্ত নিব। তাছাড়াও ট্রেন্ড লাইন এখনো ভাঙে নাই শেয়ারটা। সেটাতে আরো কিছুক্ষণ থাকা যায়। স্টপ লস হিট করুক। তারপরেই আমরা নিব। প্যানিকড হয়ে মানে আমাদের পরিকল্পনা আছে, পরিকল্পনাটাকে বাস্তবায়ন করতে দিব। যদি লস হয় তাহলে হোক। আমাদের এইখানটার নিচে নামলে পারেই আমরা স্টপ লস নিব। ৳৪৮, ৫০ নিচে নামলে পারে। ৳২ যে ঝুঁকি, ওই ঝুঁকিটুকু নিয়েই আমরা ব্যবসা করব ভাই। পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসায় আমি ১০০% লাভ হবে এটা জেনে ব্যবসা করতে ব্যা আমরা অর্থলগ্নি করতে পারবো। এরকম কোনো ব্যবসা কি আছে যে আমার লাভ হবেই, আমি এটা জেনে টাকা ওখানে বিনিয়োগ করলাম। আমরা একটা প্রবাবিলিটি, একটা ঝুঁকি নিয়েই তো বিনিয়োগ করি। ঠিক আছে? আমাদের যায়নি। আমরা এখানে শেয়ারটা সেল করতে পারি নাই। সেল করার আমাদের প্ল্যানও ছিল না। আমাদের প্ল্যান ছিল শেয়ারটা ৳৫৭, ৳৫৬ লেভেলে বিক্রি করার। এখন যদি সে ঘুরে নেমে আসে ৳৪৮, ৭০ পয়সার নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, আমাদের আসলে স্টপ লস না নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারপরেও আমরা আশা করছি যে শেয়ারটা হয়তো একবার উপরের দিকে যাবে, ৳৫২ লেভেলের দিকে। এই স্টপ লস হিট করলে ডেফিনিটলি আমরা সে আশা আর করব না। স্টপ লস হিট করলে পরে আমরা শেয়ারটাতে স্টপ লস নিয়ে নিব। কিন্তু মনের মধ্যে একটা আশা আছে যে শেয়ারটা আমাদের ৳৫২ লেভেলে একবার নিয়ে যাবে। সে সময় আমরা পরিস্থিতি বিবেচনা করে সেটা থেকে বের হয়ে যাবো কিনা চিন্তা করব। এবং আমাদের সেটআপটা খুব চমৎকার একটা সেটআপ ছিল। আমাদের মুভিং এভারেজের একটা সেটআপ ছিল। মুভিং এভারেজগুলো আমাদেরকে ডাইরেকশন দিচ্ছিল। শেয়ারটা আপ ট্রেন্ডে উঠে গিয়েছে। অ্যাকুমুলেশন হয়েছিল শেয়ারটাতে, এই জায়গাতে ভলিউম ড্রাই হয়ে গিয়েছিল। অ্যাকুমুলেশনে সাধারণত ভলিউম ড্রাই হয়। তারপরে শেয়ারটা রান শুরু করে দিয়েছিল। মুভিং এভারেজগুলো আমাদেরকে ইঙ্গিত দিচ্ছিল শেয়ারটা আরো উপরের দিকে যাবে। একটা আমরা কিন্তু লাফ দিয়ে গিয়ে ৳৫২ তেও কিনিনি শেয়ারটা। শেয়ারটা রিটেস্টে আসছিল। রিটেস্টে আসা অবস্থাতেই শেয়ারটা আমরা ৳৪৯, ৮০ এরকম জায়গাতে শেয়ারটা কিনেছি। কিছু শেয়ার হয়তো ৳৫২ লেভেলেও কেনা আছে। তো সবকিছু মিলায় এই শেয়ারটা আনফরচুনেট। ওই আনফরচুনেট, এখন আপনারা বলবেন হ্যাঁ, লস হয়ে গেছে তাই আনফরচুনেট। আসলে তাই। আমরা সবসময়ই এন্ট্রি দিই লস হবে এই ঝুঁকি মাথায় নিয়েই আমরা এই শেয়ারটাতে, সোজা কথা এই শেয়ারটা আমরা এখন আর লাভে নাই। গায়ে, গায়ে আছি। সিচুয়েশনটা এরকমই এটাতে। তারপরে
তারপরে আমাদের আর একটা শেয়ার কেনা আছে EHL। এই শেয়ারটাও আমাদের ওই কেনার দামের কাছাকাছিই আছে। আমরা শেয়ারটা কিনেছিলাম আর 78 টাকায়। শেয়ারটা কিন্তু এখনো ঠিক নষ্ট হয়নি, খারাপ হয়নি, এই শেয়ারটা ভালো আছে। আমাদের ওইটা যেমন এনভয় যেমন ট্রেন্ড ভাঙেনি, ও ট্রেন্ড ভাঙেনি। দেখা যাক, আল্লাহ ভরসা ও কোথায় যায়। আমাদের যদি স্টপ লস হিট করে তাহলে পরে স্টপ লস নিতে হবে, কিন্তু 75 টাকা 90 পয়সার নিচে না নামলে আমরা স্টপ লস নেওয়ার কথা আপাতত চিন্তা করছি না। আশা করি এই শেয়ারগুলো রিকভারি করবে। রবি শেয়ারটা মানে আমাদের কোনো শেয়ারই খুব যে বেশি আমাদের কেনার দামের কাছাকাছি শেয়ারটা আছে। দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায়। আমাদের টার্গেট ছিল 31 টাকা 50 পয়সা, 32 টাকা এরকম জায়গাতে শেয়ারগুলো সেল করা। হাক্কানি পাল্প হাক্কানি পাল্প শেয়ারটা একদম আমাদের আজকে একদম আমাদের কেনা দামে দাঁড়ায় আছে শেয়ারটা। জাস্ট কেনা দামে শেয়ারটা দাঁড়ায় আছে। আজকে ভালো ভলিউম হলো। ওরা একটা ব্রয়লার কেনার নিউজ দিয়েছিল। শেয়ারটা কেন কিনেছিলাম তার যৌক্তিক ব্যাখ্যা আমি ডেফিনিটলি দিতে পারবো। এই শেয়ারগুলো আমরা সাধারণত বাই হাই সেল হাই করি। অ্যাকুমুলেশন জোনের থেকে বের না হলে আমরা শেয়ার কিনি না। তো এই শেয়ারগুলোর প্রত্যেকটারই টেকনিক্যাল ব্যাখ্যা দেওয়া যায় যে এই কারণে শেয়ারগুলো কেনা হয়েছিল। এখন এখন ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সগুলো মুভমেন্টের কারণে শেয়ারগুলোতে টাকা তো ধরেন ওই 700 কোটি টাকা 600 কোটি টাকাই। কোনো একটা সেক্টর বা কোনো একটা দল যদি মুভ করে তাহলে পরে টাকাগুলো ওখানে স্টাক হয়ে থাকে। এই সমস্ত জায়গাতে শেয়ারগুলো তেমন একটা মুভমেন্ট করার সুযোগ পায় না। দু একটা যে শেয়ারগুলো খেলে সেগুলো আমরা বাছাই করে রাখছিলাম। ভাবেন না যে ওই শেয়ারগুলো আমাদের চোখে আসেনি, কিন্তু শেয়ারগুলো কতগুলো আর কেনা যায়, এন্ট্রি হয়নি। তো মোটামুটি এরকম আমাদের শেয়ারগুলো যে শেয়ারগুলো কেনা আছে বিএসআরএম স্টিল, রবি, তারপরে এনভয় এখন পর্যন্ত ঠিক আছে। এনভয়, তারপরে হাক্কানি পাল্প, এই শেয়ারগুলো আশা করছি যে ইন্স্যুরেন্স বা ফিনান্স, লাইফ ইন্স্যুরেন্সগুলো যদি একটু কমে তাহলে পরে ডেফিনেটলি এই শেয়ারগুলোতে সামনে আসবে। অলরেডি কিছু মৌলভিত্তিক শেয়ার সামনে চলে আসে, যেমন গ্রামীণ ফোন। আমি যাচ্ছি গ্রামীণ ফোন দেখাবো। তারপরে আপনার এইদিকে ব্যাড বিসি, লিন্ডা বিডি। ব্যাড বিসি নিয়ে আমি ব্যক্তিগতভাবে ব্যাড বিসি কিনি না। ব্যাড বিসি, লিন্ডা বিডি, তারপরে লাফার্স হোলসিম, বেশ বড় মূলধনের শেয়ারগুলো, বড় পেডআপের শেয়ারগুলোতে কিছুটা বাতাস লাগছে বলে মনে হচ্ছে। সো দেখা যাক। মানে আমার একটা অভিজ্ঞতা আছে পূর্বের, যে মার্কেট যদি কোনো একটা দিকে মুভ নেয় তাহলে তার আগে আমাদেরকে দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করানোর জন্য অন্য একটা সেক্টর দিয়ে মুভমেন্ট শুরু করে ওই সেক্টরটাকে থুয়ে অন্যদিকে মার্কেট যায়। আমরা দেখব যে 2026 সালে এই ঘটনাটা আবার ঘটে কিনা। যাই হোক, তো চলে আমরা একটু আজকে মার্কেটের সবচেয়ে আলোচিত লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটু আলোচনা করি। লাইফ লাইফ সেক্টরটা নিয়ে করব। আমি লাইফ কিনি না। ইন্স্যুরেন্স, জীবনের ইন্স্যুরেন্সের আল্লাহর কাছে। আমি এই সমস্ত জায়গাতে টাকা দিয়ে আমি কোনো একটা কোম্পানির কাছে আমার জীবনে ইন্স্যুরেন্স করব না। তারপরেও ব্যবসা করি, একটু খোঁজখবর রাখতে হয় এইগুলোর। চলেন আমরা দেখি লাইফ ইন্স্যুরেন্সের কী অবস্থা সেক্টরের। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা একটু সাপ্তাহিক চার্ট দিয়ে দেখি। আমরা দেখব যে লাইফ সেক্টরের ভলিউমটা কোথায় আছে। আমরা ওইটা দেখব ফার্স্ট। দেখে আমরা আমাদের আলোচনা সমাপ্তি করব। আমরা যদি ফিবোনাক্কি দিয়ে এখানে টানি তারপর আমরা দেখতে পাবো ফিবোনাক্কিতে আমাদের এই দেখেন, হ্যাঁ কোথায় আছে। ফিবোনাক্কিতে আমাদের 618 আছে। এইটা 618 যে কোনো বিবেচনাতেই একটা এটা কোনো ম্যাজিক না, এটা কোনো কিছু না, এটা একটা স্ট্রাকচার। এখানে আসলে পারে 618 এ প্রাইস সাধারণতই থতমত খায়। তো আমি এটাকে সরাই দিলাম। সরাই দিয়ে আমি অ্যানালাইসিস করছি, দেখেন। তাহলে আমার 618 কোথায় আছে? 67.70, ধরেন 68 লেভেলে। তার মানে, এবং এই জায়গাতে আছে আমার ভলিউম। এই ভলিউম আছে আমার এইখানে, এই মাথার উপরে এরকম জায়গায়। এই ভলিউমগুলো তো এখানে নাই, তাই না? এই ভলিউম তো এখানে নাই, এই ভলিউমগুলো আছে এইখানে। তো এখন লাইফ সেক্টরটাকে যদি এর উপরে তুলতে হয়, 68-র উপরে তুলতে হয়, তাহলে পরে প্রচুর ভলিউম লাগবে। প্রচুর ভলিউম মানে প্রচুর টাকা। তা আমরা দেখব যে লাইফ সেক্টরকে তুলতে পারে কিনা 68, সেক্টর 68-র উপরে উঠতে পারে কিনা। তার মানে আগামী কালকেও হয়তো সেক্টরের একটা তেজি ভাব থাকবে। তারপরে কি হবে? তারপরে তেজি ভাব দেখাতে গেলে পরে টাকা লাগবে। আমরা কি শিখেছি বলেন? আমরা কি বলি? আমরা বলি ভলিউম বলে অর্ধেক তথ্য, বাকি অর্ধেক তথ্য বলে ক্যান্ডেল। ভলিউম বলে গল্প, ক্যান্ডেল করে সেই গল্পের সত্যায়ন। একটা ক্যান্ডেল বানানোই যায়,
একটা ইউটিউব গ্রুপ, একটা ফেসবুক গ্রুপ, একটা ক্যান্ডেল তৈরি করতে পারে। ধরেন একটা ফেসবুক গ্রুপে বা ইউটিউব গ্রুপে 200 জন মেম্বার আছে, ঠিক করা হলো যে প্রত্যেকে একটা শেয়ার 1,000 করে কিনবে। তাহলে পরে দেখেন একটা বড় সবুজ ক্যান্ডেল তৈরি করা যাবে, কিন্তু সেই 1,000 করে কেনার সামর্থ্য তাদের কতদিন থাকবে? তো ক্যান্ডেল, একটা ক্যান্ডেল তৈরি করা যায়, কিন্তু ক্যান্ডেলের পিছনে যে গল্পটা, যে যে সত্যায়নটা, সে সত্যায়ন করে ভলিউম। ক্যান্ডেল তৈরি করতে খুব, মানে একটা গ্রুপ মিলে একটা ক্যান্ডেল তৈরি করা যায়, কিন্তু পিছনের যে ভলিউম, সেটা কিন্তু এমনি এমনি হয় না, সেটা করতে টাকা লাগে। তো দেখা যাক লাইভ সেক্টরটা কি করে, 68 পার করতে পারে কিনা। আমরা এখানে ভলিউম দেখালাম আপনাদেরকে, এই ভলিউমটাকে এই দেখেন, এইখানে ভলিউম তেমন সিগনিফিক্যান্ট ভলিউম নাই। আমরা দেখবো যে এটা 68 পার করতে পারে কিনা। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম রেজিস্ট্যান্স গতদিনকে দেখিয়েছি গত ভিডিওতে, আপনারা একটু দেখে নেবেন ওই জায়গাতে। আশা করি ওইটাও মনে থমকাবে। তো সেক্ষেত্রে এই দিকে যদি মার্কেট শিফট করে, তাহলে পরে আমরা ভালো কিছু শেয়ার নিয়ে আলোচনা করি আজকে। বেক্স ফার্মা, বেক্স ফার্মা শেয়ারটা আমি কি বলেছিলাম বলেন? বেক্স ফার্মা শেয়ারটা চমৎকারভাবে একটা ডেলি চার্টে যায়। হ্যাঁ, চমৎকারভাবে একটা মুভ দিয়েছে, এখানে গ্যাপ আপ মুভ দিয়েছে। আমাদের এখানে যে ভলিউম ছিল, সেই ভলিউমের তুলনায় এখানে ভলিউম বেশি আছে। আমাদের ভলিউমও আছে দূরবর্তী জায়গায়, ভলিউমও আছে আমাদের এরকম জায়গায়। ওকে ফাইন, তার মানে আমার সামনে স্পেস আছে। আমি গতকালকে আমাকে যারা ফোন দিয়েছিলেন তাদেরকে আমি বেক্স ফার্মার কথা বলেছিলাম। আমার এখানে 618 টানি, দেখেন আমরা কি বলেছি, 618 মোটেও কোনো খেলনা জিনিস না, এটা একটা পোটেনশিয়াল রিভার্স জোন। পি আর জেড, পোটেনশিয়াল রিভার্স জোন। পোটেনশিয়াল রিভার্স জোন মানে কি? সম্ভাব্য প্রতিক্রিয়া দেখানোর জায়গা, সম্ভাব্য প্রাইস ওখান থেকে ঘুরে যাওয়ার জায়গা। তো আমাদের পোটেনশিয়াল রিভার্স জোন বেক্স ফার্মাতে ছিল মোটামুটি 108 টাকা 80 পয়সা, 109 টাকা, 110 টাকা, এরকম জায়গাতে। আমার ভিডিওতে যদি দেখেন, সম্ভবত বলা ছিল এটা শেয়ারটার কথা, বেক্স ফার্মার কথা, এই জায়গাতে 109 টাকা, এই জায়গাতেই শেয়ারটা দেখেন উঠে গিয়েছে উপরের দিকে। আমাদের স্টপ লস সেট করা লাগতো ঠিক এই জায়গাতে, 103 টাকা 50 পয়সা স্টপ লস, এইটুকু আমার স্টপ লস। আর আমার প্রফিট রেশিও হচ্ছে আপনার 1:2, মানে আমি এখান থেকে 2 গুণ প্রফিট পেলে পরে আমি সন্তুষ্ট। এই হচ্ছে, সরি, আমি যদি 110 টাকায় শেয়ারটা কিনতে পারতাম, কেন আসছে না এটা? আমি যদি 110 টাকায় শেয়ারটা কিনতে পারতাম, এটুকু আমার স্টপ লস। আরে আল্লাহ, এটুকু আমার স্টপ, সুবহানাল্লাহ। আচ্ছা, এটুকু আমার স্টপ লস, আর এটুকু হচ্ছে আমার টেক প্রফিট। আমি দেখেন 3 গুণ পাচ্ছি, 1:3 পাচ্ছি। 1:3তে গেলে আমার ভলিউম আসছে। আমি এরকম সিচুয়েশানে যতবার পাবো ততবার শেয়ার কিনবো। আমার কৌশলটা হচ্ছে এরকম যে আমি 1:3, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও পাচ্ছি, আমি একটা মুভমেন্ট পাচ্ছি। দেখেন আমি এই এই উদাহরণটা দিই যে সূচের মধ্যে সুতা ঢুকাতে গেলে পরে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে একটা সূচ লাগে, সূচের ফোঁটা লাগে একটা, আর হাতে একটা সুতা থাকা লাগে, সুতার একটা মাথা থাকা লাগে। আমরা এই জায়গাতে কি সুতার কোনো মাথা পাচ্ছি? আমরা কি এই জায়গাতে সূচ এবং সুতার কোনো মাথা পাচ্ছি? অথচ এই শেয়ারটা মুভ দিয়ে গিয়েছে, মুভ দিয়ে কারেকশানে আসছে, আমি এখানে দুইটাই পাচ্ছি। আমি এখানে এখন সম্ভাব্য কেনার জায়গা খুঁজবো। মুভিং আমার এখানে ফিবোনাক্কি টান মেপে নিলাম, মেপে নিয়ে ফিবোনাক্কি পাচ্ছি 618-এ। আমি এই জায়গাতে বাই বসাবো, ব্লাইন্ড বাই বসাবো। কেন ব্লাইন্ড বসাবো? কারণ আমার এখানে স্টপ লস কম, এইটুকু মাত্র 109 টাকা থেকে 103 টাকা, 6 টাকা, মোটামুটি 5%-এর একটা ঝুঁকি নিব আমি। আমার এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3। তাহলে এরকম জায়গাতে আমি ঝুঁকি না নিলে পারে ব্যবসা তো করাই যাবে না। আচ্ছা, আমি কি সব টাকা দিয়ে ঝুঁকি নিব? না, আমি ঝুঁকি নিব আমার মোট মূলধনের, আমার ধরেন 10 লক্ষ টাকা আছে, আমি হিসাব নিকাশ করে দেখব যে আমি এই জায়গাতে মাত্র 20,000 টাকা ঝুঁকি নিব। তাহলে 20,000 টাকা ঝুঁকি নিতে গেলে পরে কতগুলো শেয়ার কেনা লাগবে আমার এখানে? ধরেন আমি 110 টাকায় শেয়ার কিনছি, আমি লস নিব হচ্ছে 103 টাকায় 7 টাকা। তার মানে আমি খুব বড় জোর এখানে 3,000 শেয়ার কিনতে পারবো, 3 লাখ টাকার। আমি 3 লাখ টাকার শেয়ার কিনবো, এটাই হচ্ছে অন ক্যাপিটাল 2% লস। যদি বেক্স ফার্মা ঘুরে আমার স্টপ লসে হিট করে, তাহলে পরে আমার লস হবে ওই 21,000 টাকায়। আর আমার যদি লাভ হয় তাহলে 61,000 টাকা লাভ হবে। একটা মধ্যবিত্ত ফ্যামিলি সংসার চালাতে কত টাকা লাগে? 50,000 টাকা, 60,000 টাকা। একজন সাধারণ মধ্যম মানের একটা চাকরিতে কত বেতন হয়? 50,000 টাকা, 40,000 টাকা বেতন হয়।
তাহলে আমরা সারা মাসে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে 60,000 টাকা ইনকাম, 40,000 টাকা ইনকাম করছি, অথচ আমরা এরকম জায়গাতে 10 লাখ টাকা পুঁজি থাকলে পারে এই 21,000 টাকার ঝুঁকি নিয়ে আমি 60,000 টাকা ইনকাম করতে পারছি। আমি যদি এরকম সেট আপ পাই 10 বার, আমি যদি ধরেন 10 বার সেট আপ পেলাম এরকম, আমি 10 বার এন্ট্রি দিলাম, 5 বারই আমার লস হলো, 5 বারে আমার লস হলো, পাঁচ পাঁচ দুগুণ 10, 1 লাখ টাকা। আর বাদ বাকি 5 বারে আমার লাভ হলো 3 লাখ টাকা, 60,000 টাকা লাভ। তাহলে পরে কত আমার থাকলো? 2 লাখ টাকা। আমি 10টা ট্রেড নিব, ধরেন কত, 3 মাসে আমি 10টা ট্রেড পাবো এরকম ধরেন, আমি ধরে দিচ্ছি। আমি সারা বছরে এরকম সেট আপ পাবো ধরেন 15টা। আমি তো শুধু একটা সেট আপেই বাই করবো না, আমার তো আরও কৌশল আছে, আমি 3-4টা কৌশল নিয়ে ট্রেড করছি। এটাই হচ্ছে ব্যবসা। আমি এখানে একটা সেট আপ পেলাম, সেট আপ পাওয়ার পরে আমার সব টাকা নিয়ে এসে এখানে বিনিয়োগ করলাম, বিনিয়োগ করার পরে লাভ হলে পরে আমার লাভ হলো 5 লাখ টাকা, লস হলে পরে আমার লস হলো কত টাকা? 5 লাখ টাকা। আমি তো ব্যবসায় করতে পারবো না, আমি তো ডিমোটিভেট হয়ে যাব, ব্যবসাটা আমার কাছে আর ভালো লাগবে না, মনে হবে যে এটা ব্যবসাই না, আমার 5 লাখ টাকা লস হয়ে গেল। টাকা বানানোর মেশিন এটা না। ওকে ফাইন। তারপরে আজকে জিপিটা ভালো করেছে দেখেন, জিপি, জিপি শেয়ারটা সুন্দর, ও এখানে মুভ দিয়ে আছে, এখানে এখানে একটা এটা একটা মাদার ক্যান্ডেল ছিল, এটা একটা মাদার ক্যান্ডেল ছিল, মাদার ক্যান্ডেলের মধ্যে ইনসাইড বার ছিল একটা। তারপরে এটা যদিও একটু বার হয়ে গিয়েছে, আমি যদি এটাকে এটার মধ্যে নিয়ে আসি তাহলে পাওয়ার পর 3টা ইনসাইড বার ছিল, ইনসাইড না, 3 ইনসাইড বার কিন্তু এখানে হয়নি, ব্রেকআউট করেছে জাস্ট এইটুকু। আমি এখানে স্টপ লস দিয়ে এন্ট্রি দিতে পারতাম আজকে, জাস্ট এখানে স্টপ লস, আমি এন্ট্রিটা এই জায়গাতে হতো আমার, জাস্ট এটা ব্রেকআউট করা মাত্র এন্ট্রি হতো। ইনসাইড বার ব্রেকআউট নামে একটা স্ট্র্যাটেজি আছে আমাদের, যারা আমাদের ট্রেনিং পার্টিসিপেন্ট তারা বলতে পারবেন, জাস্ট ইনসাইড বার ব্রেকআউট করলো আমাদের এইটুকু হচ্ছে ঝুঁকি, আমরা এন্ট্রি দিইনি কিন্তু আমাদের মন খারাপ হয়ে আছে এই ইন্স্যুরেন্সের কারণে। মন খারাপ না, ব্যবসাটা হচ্ছে না আর কি, ব্যবসাটা হচ্ছে, আমাদের ব্যবসা হচ্ছে না। 1:2, 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও, সুন্দর। 275 টাকাতে আমরা শেয়ার সেল করে দেওয়া যেত। আর এইটুকু হচ্ছে আমাদের ঝুঁকি। কতটুকু শেয়ার কিনবো? সব টাকা শেয়ার কিনবো? কখনোই না। আমরা ওই অন ক্যাপিটাল 2%, কখনো কখনো যদি খুব বেশি ঝুঁকি মনে হয় অন ক্যাপিটাল 1%। অন ক্যাপিটাল মানে কি, আপনার কতগুলো পুঁজি আছে। আমরা শেয়ার কিনে রাত্রিবেলাতে পায়চারি করব না, আমরা শেয়ার কিনে মাথা খারাপ করব না, কটকটা এসির মধ্যে আমরা রুমাল দিয়ে মাথার ঘাম মুছবো না। আমাদের বাসাতে যে এসি তাপমাত্রা থাকে হাউসগুলোতে তার থেকে অনেক কম তাপমাত্রা দেওয়া থাকে এসি, তার মধ্যেও আমি মানুষকে ঘামতে দেখেছি হাউজে বসে থেকে। কেন? সে কেন ঘামছিল? সে তার সহ্য সীমার বাইরে শেয়ার কিনেছিল, তার লস হচ্ছে তার সহ্য সীমার বাইরে, সে সহ্য করতে পারছে না, সে অস্থির। আমরা ওইরকম ভাবে শেয়ার কিনবই না, আমাদের লস হলে পরে হবে। যেমন ধরেন আমাদের এই মাসে তেমন কোনো প্রফিট নেই, আমরা গত মাসে 50% প্রফিট করেছিলাম, ঠিক আছে হোক, আমরা আগামী মাসে সেটা পোষানোর চেষ্টা করব, না হলে আগামী মাসেও হলো না, আমরা তো প্রফিট করেছি, আমরা আমাদের মূলধনটাকে আগে সেফ রাখবো। তারপরে তারপরে আর কি কি শেয়ার নিয়ে করা যায়, দেখুন হাক্কানি পাল্প। হাক্কানি পাল্প শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই শেয়ারটা হাক্কানি পাল্প, এই শেয়ারটা আমাদের যন্ত্রাংশ, এটা নিয়ে আমি আলোচনা করবো না, আমাদের হাতে থাকা শেয়ার এই মুহূর্তে। এল জিপি নিলাম, তারপরে লাফার্স এলএইচবি, লাফার্স হোলসিম। দেখেন এই শেয়ারটা ওই একই সেট আপ, তাই না? বেক্সিমকো ফার্মার সেট আপ। আমি এই জায়গাতে জাস্ট টান দিব, আমি সুতা পেয়েছি, সুচ পেয়েছি, 618-এর অপেক্ষায় আমি থাকবো। 48 টাকা 40 পয়সাতে আসলে আমি কিনবো, আমার স্টপ লস হবে 46 টাকা 90 পয়সা। এইটুকু ঝুঁকি আমি 1:2 রিস্ক রেওয়ার্ড নিয়ে আমি এখানে এন্ট্রি দিব। কেন এন্ট্রি দিব তার অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যায়। প্রথমত হচ্ছে সে ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, এটা একটা ভালো দিক। দেখেন আমি কী জন্যে কিনবো, আমি একটা ইন্টারন্যাশনাল ইয়াতে অ্যানালিস্ট ফোরামে সদস্য। আপনি ওখানে কোনো অ্যানালাইসিস দিতে গেলে পরে আপনাকে কমপক্ষে 3টা লজিক দিতে হবে, 3টা লজিক না দিলে পরে অ্যানালাইসিস গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি কী কী লজিক দিচ্ছি? লাফার্স হোলসিম আমার ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, এটা একটা ভাইটাল লজিক, যে সে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডটাকে সে করেছে, কি বলে ওকে, ব্রেকআউট করেছে, ডাউন ট্রেন্ড আর নাই,
ডাউন ট্রেন্ড থেকে সে বের হয়ে গিয়েছে। এটা থেকে দেখেন ও এই জায়গা থেকে কিছুতেই বের হতে পারছিল না। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার এটা বের হয়ে গিয়েছে। বের হয়ে ভলিউম হয়েছে তুলনামূলকভাবে ভালো। আমার বিপজ্জনক ভলিউম অনেক উপরে। এরকম জায়গাতে আমার বিপজ্জনক ভলিউম। তাহলে পরে আমি এখন কি করব? আমি এখন একটা সম্ভাব্য কারেকশনের আশা করছি ও নিচের দিকে নামুক, অথবা যদি উপরের দিকে উঠে ওখানেও আমার এন্ট্রির পদ্ধতি আছে। আমি এন্ট্রি দিব। দিয়ে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আমি দেখতে পাই তবে আমি এন্ট্রি দিব। ফাইন। তারপরে আজকে সিভিও গতদিনে আমাদের দেখা শেয়ারগুলোর মধ্যে সিভিওটা আজকে ব্রেকআউট করেছে। আমি জানি না আজকে সিভিওর মনে হয় ইয়ে আছে, ওই কি বলে ইপিএস ডিক্লারেশন করার কথা। ভালো আসলো কিনা ঠিক বুঝতে পারছি না। ও অনেকবার চেষ্টা করেছে এই জায়গাটা ব্রেকআউট করার, ও ব্রেকআউট করেছে। ওকে ফাইন। আমরা এখন যে ব্রেকআউট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের গোড়ার নিচে বা এই ক্যান্ডেলের গোড়ার নিচে আমরা স্টপ লস সেট করে এন্ট্রি দিতে পারতাম আজকে। যারা দিয়েছেন তারা তারা আশা করি একটা ফলাফল পাবেন এই শেয়ারটা থেকে। তারপরে তার সিভিও গেল। টেকনোড্রা, এই শেয়ারটা আমাদেরকে পেন দিচ্ছে। শেয়ারটা আজকে একদম মানে ট্রেন্ড লাইন ভাঙো ভাঙো করেও ভাঙে নাই। ট্রেন্ড লাইন ভাঙলে পরে সেটাতে আর থাকার কোনো যৌক্তিক কারণ থাকবে না। এই শেয়ারটা দেখা যাক আগামী কালকে সে মুভটাকে দিতেই হবে। কোনো উপায় নাই, টেকনোড্রাকে মুভ দিতেই হবে। তো এ হচ্ছে, জি। তো ভাই ঠিক আছে, আমি আমার ভিডিওটা শেষ করে দেব। ব্যবসাতে লাভ এবং লস থাকবেই। সব মাসেই যে আমাদের খুব ভালো প্রফিট হবে এমন না। কোনো মাস আমাদের নিউট্রাল যাবে। যাক, অসুবিধা নাই। একটু ভিডিও শেষ করার আগে মার্কেট নিয়ে একটু আলোচনা করি। নির্বাচনের আগে আর ৮ কর্মদিবস আছে। দেখেন আমাদের এটা মার্কেটের চিত্র। ৮ কর্মদিবস আছে। আমি গত দিনের ভিডিওতেও বলেছিলাম যে এই ৮ কর্মদিবস মার্কেট আহামরি খুব ভালো হবে না, আবার খারাপও হবে না। মার্কেট একটা ভালো মুভ দিয়ে দিয়েছে এই জায়গাতে 618 এর ওই হিসাবটা এখানে ফেলান, বা আমরা যদি আমরা যদি প্যাটার্নের হিসাব ধরি তাহলে পরে এই জায়গাতে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়েছে। একটু জোর করে আঁকাবো ট্রায়াঙ্গেলটা এখানে। ওকে ঠিক আছে, জোর করে আঁকা দরকার নাই। আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়েছে, ও তো একটা রিটেস্ট করতেই আসবে। যারা আমরা রিটেস্ট বুঝি তারা আমরা জানি রিটেস্ট করতে আসে। 618 নিন, ও 5,000 20, 5,010 এরকম জায়গাতে আসতেই পারে। এই ট্রেন্ড লাইন না ভাঙা পর্যন্ত আমরা এটাকে খারাপ বলতে পারছি না। ট্রেন্ড লাইন ভাঙবে কখন? 4,980, 90 এরকম জায়গাতে ট্রেন্ড লাইনটা ভাঙবে। অনেক সব দিক বিবেচনা করে মার্কেট পজিটিভ। মার্কেট পজিটিভ। নির্বাচনের আগে একটা বিশাল ভাইটাল একটা বিষয় সামনে। নির্বাচনের আগে মার্কেট খুব আহামরি ভালো হবে এরকম প্রত্যাশা করা ঠিক না। নির্বাচনের আগে মার্কেট এখান থেকে এখানে এরকম জায়গাতে কিছু সময় ৮ দিন ঘোরাফেরা করার পরে আশা করছি মার্কেট ভালো হবে ইনশাআল্লাহ। এবং আমরা খুবই আশাবাদী যে মার্কেট দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে আছে। আমরা যদি একটা বড় ইয়াতে দেখি, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। 2021 সাল থেকে মার্কেট হায়ার হাই করতে পারেনি। আশা করছি এবার হয়তো মার্কেট হায়ার করে 5,000, 6,700, 6,800, 7,000 এরকম জায়গাতে মার্কেট ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো, আল্লাহ যদি রহম করেন আমাদের প্রতি। তো আশা করছি যে আপনারা ধৈর্য ধরে প্রপার মানি ম্যানেজমেন্ট করে, রিস্ক ম্যানেজমেন্ট করে ব্যবসাতে অংশগ্রহণ করবেন আগামী বছরে, এবং একটা ভালো প্রফিট দিয়ে আপনারা পাবেন আপনাদের এইখান থেকে। আর অ্যানালাইসিস শেষ করার আগে চলেন গত দিনে আমাদের যে 3টা শেয়ার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে শেয়ারটা ব্রেকআউট করার চেষ্টা করছিল, ওই শেয়ারগুলো নিয়ে একটু কথাবার্তা বলে শেষ করে দিই। আনোয়ার, আজকে সম্ভবত আনোয়ারের ইপিএস আসবে। আনোয়ার ভয়ঙ্কর ট্রাই করেছিল শেয়ারটা পার করার। এই জায়গাটা আমার এখানে দাগানো আছে জাস্ট। এই এটা হচ্ছে ওর পার করতে চাওয়ার জায়গা। খুব এই জায়গাতে একবার পার করে ওর নামায় দিয়েছে নিচের দিকে, এই লাল ক্যানেলটা দিয়ে ও ট্রাই করছিল। আবার শেয়ারটা যে একদম মরে গিয়েছে তাও না। এই ট্রেন্ড লাইনটা ব্রেক না করা পর্যন্ত আমরা শেয়ারটা নিয়ে খুব একটা ভীতও হব না। আর যদি ট্রেন্ড লাইন ভেঙে যায় শেয়ারটা কিন্তু বিপদের মধ্যে পড়বে। যাদের কাছে আছে তারা বিবেচনা করে দেখবেন। এই শেয়ারটা নিয়ে এক ব্যাককে খারাপ আবার এক ব্যাককে ভালো বলাও যাচ্ছে না। অনেক দিন ধরে সে ট্রেন্ড লাইনের উপরে দাঁড়ায় আছে। আর আনোয়ারের একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে যে ও ভালো হওয়ার আগে যারা এখানে ছিল তারা কি জানতো না এই দিনকে, এই সেপ্টেম্বর মাসে যে স্মার্ট মানি এখানে ছিল তারা জানতো না যে সেটা তারা এখানে নিয়ে যাবে 114 টাকায় নিয়ে যাবে? জানতো তারা। তারা এইখানে করলো কি দেখেন, খুব স্যাঁচড়া একটা পার্টি এরা।
যা ওরা এই জায়গাতে ওরা ইচ্ছা করে নামালো এই জায়গাতে, এবং দেখেন ভলিউম নাই, সাধারণ পাবলিকও কিন্তু এই জায়গাতে শেয়ারটা কিনে নিয়ে, এত খারাপ একটা রিউমার ছড়ায় পড়েছিল মার্কেটে যে আনোয়ার গ্যালভানাইজিং মানে খারাপ, ভালো না। সে শেয়ারটাকে তারা এই 56 টাকা থেকে তুলে নিয়ে গিয়েছে 115 টাকা, 120 টাকায়, ডবল করে নিয়ে গিয়েছে। আমার ধারণা একই ঘটনা এখানেও ঘটার সম্ভাবনা আছে। ও ওখান থেকে ধপ করে ফেলাবে, ফেলানোর পরে সাধারণ ভলিউম একেবারে এরকম ড্রাই হবে, তারপরে এই শেয়ারটাকে যদি উপরের দিকে তোলায়। এই শেয়ারটাতে এখনও সাধারণ পাবলিক অনেকেই কামড়ায় আছে একদম, যারা ছাড়বে না, তাদের কাছ থেকে শেয়ারগুলো নেওয়ার পরে যদি উপরের দিকে উঠে, জানি না আজকে যদি ভালো ইপিএস আসে তাহলে আমার এই কথাগুলো হয়তো আর ফলবে না। তারপরেও আমি এখানে ট্রেন্ড লাইন আগায় দেখাই দিলাম, এই ট্রেন্ড লাইন না ভাঙা পর্যন্ত আমরা ওই রকম সিচুয়েশন আশাও করছি না। যদি ট্রেন্ড লাইন না ভাঙে এবং যদি সে উপরের এই রেজিস্ট্যান্সটা পার করে যায়, তাহলে পরে সিনারিও অন্যরকম হবে। দেখা যাক, আল্লাহ ভরসা। আর সিভিও ব্রেকআউট করার চেষ্টা করেছিল, পারেনি, আজকে ব্রেকআউট করেছে। দেখা যাক ও টিকে থাকে কিনা। আর এশিয়াটিক ল্যাব আজকে হাল ছাড়েনি, সে ওই জায়গাতে দাঁড়ায় আছে, পড়ে যায়নি। আমরা খুব গভীরভাবে দেখবো 57 টাকা লেভেল পার করতে পারছে কিনা। যদি করতে না পারে তাহলে পরে আমরা কি বলেছি সেই টেকনিক, যে ও নেমে আসুক, এখান থেকে নেমে 618-এ আসুক বা কোনো কিছু একটা করুক, তারপরে আমরা চিন্তা ভাবনা করে দেখবো এন্ট্রি দেবো কিনা। ওকে ফাইন। তো ভালো থাকবেন। অনেক বড় ভিডিও হয়ে গেল, যারা এতক্ষণ ধরে ভিডিও শুনলেন জাযাকাল্লাহু খায়রান। সাবধানে ব্যবসা করবেন, ইনশাআল্লাহ ব্যবসা হবে আমাদের মার্কেটে আগামী বছর, এই বছর। আসসালামু আলাইকুম।